নিজেই ছিলেন মূর্তিমান বিশ্বকোষ। ২৬টি ভাষা জানতেন তিনি। ১৮ বছর বয়সে কলকাতায় খুলেছিলেন অনুবাদের স্কুল। তার বঙ্গীয় মহাকোষের প্রশংসা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। শিক্ষক, লেখক, সম্পাদক অমূল্যচরণ বিদ্যাভূষণ ছিলেন এক বহুমুখী প্রতিভা। একজন মানুষ একই সঙ্গে যে কতগুলি প্রতিষ্ঠানে পড়াতে পারেন তার উদাহরণ বিদ্যাভূষণ। মোটর নেই যাতায়াতের সুব্যবস্থা, অথচ সেই ১৯০৫ সালে তিনি বিডন স্ট্রিট থেকে যাদবপুর যাচ্ছেন। কলমে বারিদবরণ ঘোষ। শুনতে থাকুন প্রতিবেদনটি। বিদ্যাসাগর নামটা শুনলেই যার কথা মনে পড়ে তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তেমনি বিদ্যাভূষণ বললেন দ্বারকানাথ। বিদ্যাভূষণ, সতীশচন্দ্র বিদ্যাভূষণ সহ অনেক বিদ্যাভূষণের আসরে মনে পড়ে একজনকেই, অমূল্যচরণ বিদ্যাভূষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে যেমন তার বন্দ্যোপাধ্যায় পদবিটা তেমন মনে পড়ে না, ঠিক তেমনি অমূল্যচরণও যে ঘোষ তা আমাদের মনে থাকে না অনেক সময়। তার পদবি যে আসলে ঘোষ মজুমদার তাই বা কজন জানেন। এমনকি তিনি যে ১৮৭৯ সালের ৯ ডিসেম্বর তারিখেই জন্মেছিলেন তা নিয়েও বহুজনের সংশয় রয়েছে। ভাগ্যিস তিনি তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন যে তিনি এই তারিখেই জন্মেছিলেন, না হলে ধন্দ আর কাটত না। সাধারণ মানুষ জানেন তিনি বিডন স্ট্রিটের নামই ঘোষ পরিবারের, আদতে ঘোষ মজুমদার পরিবার বা ওই বাড়িরই ছেলে। তবে এও তেমন প্রচারিত নয়। কলকাতা জীবনের আদ্যযুগে তিনি বিডন স্ট্রিটের ৫২/২ নম্বরের বাসিন্দা হলেও বহুবার ঠিকানা বদল ঘটেছে। তার বাবা উদয়চন্দ্র ঘোষ মজুমদার আদতে এখনকার উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা ছিলেন। মা যদুমণি দেবীর দ্বিতীয় পুত্র ছিলেন তিনি। আগে পিছে ২ ভাই চণ্ডীচরণ ও বীরেন্দ্রনাথ, সহোদর সংখ্যা মোট ৩। অমূল্যচরণের জন্ম ওই বিডন স্ট্রিটের ঠিকানাতেই। পড়াশোনা শুরু কেশব একাডেমিতে। ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ১৮৮৮ সালের প্রবেশিকায় পরীক্ষা দেন তিনি এই স্কুল থেকেই। পাশ করেন দ্বিতীয় বিভাগে। সিলেবাসের পড়াশোনা তার ভালো লাগতো না, বাইরের বই বেশি পড়তেন। স্কুলে পড়ার সময় তার চৈতন্য লাইব্রেরির বেশিরভাগ বই পড়া শেষ হয়ে গিয়েছিল। বিদ্যালয় শেষে কলেজে, পাশের পাড়াতেই এখনকার স্কটিশ চার্চ কলেজ, তখন নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, ভর্তি হলেন FA ক্লাসে। রবীন্দ্রনাথ ঠাকুরও সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়েছিলেন। ছেলে হিসেবে নিন্দের ছিলেন না, তবু কলেজের ডিগ্রি পাননি, কারণ ওই বাইরের লেখাপড়ার টান। ১৮ বছর বয়সে অমূল্যচরণও পড়াশোনা নিয়ে এমন কাণ্ড করে বসলেন যে পড়াশোনা শিখে উঠল। চৈতন্য লাইব্রেরি প্রায় সব বই যার পড়া, তার যদি শিরোপীড়া না হয় তো কার হবে? অক্ষয় কুমার দত্ত, বিদ্যাসাগরের বয়সী, তারও তো ওই রোগ, পড়াশোনা। তবে তার একটা মজা ছিল, মাথা ব্যথা যত বাড়ে পড়াশোনার বহরও সেই অনুপাতে বেড়ে যেত। মাস কয়েক পরে বাঁধাধরা বিদ্যাচর্চায় ইতি। অমূল্যচরণ বরং সংস্কৃত ভাষা ও সাহিত্য ভালোভাবে রপ্ত করার জন্য কাশী চলে গেলেন। সেখানে কাশী নরেশের চতুষ্পাঠীতে পড়ে তার বিখ্যাত উপাধিটি অর্জন করলেন, হয়ে উঠলেন বিদ্যাভূষণ মশাই। কলকাতায় ফিরে এলেন জ্ঞানের খিদে বহু পরিমাণে বাড়িয়ে। একের পর এক ভাষা শিখতে লাগলেন। শুধু কি শেখাতেও লাগলেন। বাড়িতে শেখানোর জন্য স্কুলও করেন। সাধারণ ছেলেদের মধ্যে থেকে বাছাই করে এক অসাধারণ স্কুল, ভাষা শিক্ষার্থীদের জন্য স্কুল। আরও জানতে, চিনতে এবং কাজে লাগতে ও লাগাতে চান যারা, তাদের জন্য খুললেন কলকাতায় প্রথম অনুবাদের স্কুল, ট্রান্সলেটিং ব্যুরো। ১৮৯৭ সাল। তার বয়স তখন মাত্র ১৮। স্কুলটা ছিল সেই পুরনো কেশব একাডেমির বাড়িতেই। অমূল্যভূষণের স্কুলে কাজ হতো ভারতের ভাষা আর ভারতে চলিত ভাষা, বাংলা, সংস্কৃত, ওড়িয়া, তামিল, হিন্দি, তেলেগু, উর্দু, আরবি, ফার্সি, অসমিয়া নিয়ে। এছাড়া ছিল ইংরেজি, গ্রিক, ল্যাটিন, ফরাসি, পর্তুগিজ, জার্মান, এমনকি পালি ও প্রাকৃতও। আরও কয়েকটা ভাষা জানতেন। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় ২৬-এ। হরিনাথ দে মশাই জানতেন ৩৪টি ভাষা। তারপরেই তালিকায় সম্ভবত দ্বিতীয় অমূল্যচরণ। এইসব ভাষা পড়ানোর জন্য ওই কেশব একাডেমিতেই তার গ্রিক ভাষার শিক্ষক এডওয়ার্ডের নামে অমূল্যচরণ এডওয়ার্ড ইনস্টিটিউশন নামে একটা আলাদা স্কুলই খুলেছিলেন। এতে উপার্জন বেড়ে গিয়েছিল। দরিদ্র পরিবারের সন্তান অমূল্যচরণ হঠাৎ রোজগারের আর একটা সুযোগও পেয়ে গিয়েছিলেন। কোহেন নামে এক সাহেব ওর কাছে জানতে পেরেছিলেন অমূল্যচরণ সংস্কৃত ভাষার জাহাজ
নিজেকে ছেলেকে ভালো করে সংস্কৃত শেখাতে মাসিক 50 টাকা বেতনে তাকে গৃহশিক্ষক নিযুক্ত করলেন সাহেব। বাবার ছিল সামান্য কেরানির চাকরি। সহোদর 2 ভাই স্কুলের গণ্ডিও পেরননি। সেই বংশের ছেলে বিদ্যাভূষণ কিনা 50 টাকা পাচ্ছেন মাসে, সঙ্গে চিঠি বইপত্র অনুবাদ করে ও এই কোরিয়ে ট্রান্সলেটিং ব্যুরো থেকে, তাও তো রোজগার কম নয়। কিন্তু বিলাসিতা কি বিদ্যাভূষণ জানতেন না। বই কেনা আর ভাষা শেখানোর কাজেই অর্থ ব্যয় করেন। বিয়ে করেছিলেন যাকে, 19 বছর বয়সে সেই সুহাসিনী দেবী একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে মারাও যান। ততদিনে বাবাও মারা গিয়েছেন। সংসার চালায় কে? তার তো বিদ্যাচর্চাতেই সময় যায়। কোলের ছেলেকে মানুষই বা কে করে? কয়েক মাস পরে তাই আবার বিয়ে করলেন সরসীবালাকে। 5 পুত্র আর 3 কন্যার জন্ম দিলেন তিনি। সংসার চলে আপন গতিতে। অমূল্যভূষণ ক্রমে বড় মেয়ে হেমলতার বিয়ে দিলেন তার একদা সহকর্মী ভারতবর্ষ পত্রিকার সম্পাদক জলধর সেনের পুত্র অজয় কুমারের সঙ্গে। সংসার ও দায় দায়িত্ব দুই বেড়ে চলল ক্রমশ। বড় ভগ্নিপতি মারা যেতে বড়দিদি তার 7টি সন্তানকে নিয়ে ভাইয়ের সংসারে এলেন। বাল বিধবা মেজদি বিধবা হওয়া ইস্তক আগেই এসেছিলেন। পিতা প্রয়াত, দাদা সামান্য বেতনের কর্মী। বিরাট সংসারের বিপুল বোঝা অমূল্যচরণের ঘাড়ি। এই গুরুভারও ভুলে থাকেন। সময় কেটে যায় ভাষা শিক্ষা ও শিক্ষণে, বই লেখা, পত্রিকা সম্পাদনা, প্রবন্ধ রচনায় এবং নানা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে। সেই কবে থেকে ভাষা শিখছেন। জেনারেল অ্যাসেম্বলিজের বুড়ো মাস্টারমশাই এডওয়ার্ড সাহেবের কাছে গ্রিক, বাড়িতে মৌলভী সাহেবের কাছে ফার্সি আর উর্দু ভাষা, এসবের জন্য তো খরচ লাগেই। তাই পিটারসন সাহেবকে প্রথমে গ্রিক, পরে সংস্কৃত ভাষাও শেখান। কেশব একাডেমির ঠিকানা থেকে জায়গা বদল করে এডওয়ার্ড ইনস্টিটিউশন পরে উঠে আসে এখনকার 58 বিধান সরণির ঠিকানায়। কিছুদিনের মধ্যেই এখানে ভাষা শিক্ষা ছাড়াও একটি সাধারণ বিদ্যালয়ও খোলা হলো। অমূল্যচরণ বিদ্যাভূষণ নিজে এই স্কুলের অধ্যক্ষ হয়ে রইলেন, তবে প্রধান শিক্ষক হলেন বিডন স্ট্রিটেরই চারুচন্দ্র মিত্র। আরও যারা পড়াতে এলেন তারাও কম নাম করা ছিলেন না। পণ্ডিত মহেন্দ্রনাথ বিদ্যানিধি, কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ মিত্র প্রমুখ। স্কুলের মান বেশ উন্নত ছিল। সে সময়ে যিনি বঙ্গের শিক্ষা অধিকর্তা ছিলেন সেই স্যার আলেকজান্ডার পেডলার এই বিদ্যালয়টি সম্পর্কে বাহবা জানিয়েছিলেন, দ্য লাস্ট স্কুল ইন ক্যালকাটা মেনটেইনড বাই প্রাইভেট এন্টারপ্রাইজ। টানা 15 বছর দিব্যি চলেছিল এই বিদ্যালয়। একজন মানুষ একই সঙ্গে যে কতগুলি প্রতিষ্ঠানে পড়াতে পারেন তার অভূতপূর্ব উদাহরণ বিদ্যাভূষণ ও তার শিক্ষক জীবন। মোটর নেই দ্রুতগামী যাতায়াতের সুব্যবস্থা, অথচ সেই 1905 সালে অমূল্যচরণ বিডন স্ট্রিট থেকে যাদবপুর যাচ্ছেন। নগেন্দ্রনাথ ঘোষ একদিন বললেন, আপনি মেট্রোপলিটনে যোগ দিন। তাই হলো। আমৃত্যু এর সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যেই কিছুকাল পড়িয়েছেন ডাফটন কলেজ নামের এক মিশনারি শিক্ষা প্রতিষ্ঠানে। গুরুদাস ব্যানার্জি আর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ধরলেন ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনে পড়াতে হবে ভাষা শিক্ষার ক্লাসে। অমূল্যচরণ রাজি হলেন। পড়ালেন পালি, জার্মান, ফার্সি। তখন সেখানে ইতিহাস পড়াতেন অরবিন্দ ঘোষ। মানিকতলা বোমার মামলায় জড়িয়ে পড়ানোর কাজটা চালানো গেল না। তার ক্লাসটাও করছেন বিদ্যাভূষণ মশাই নিজেই। এ সময়ে ছাত্র হিসেবে এখানে পেলেন পরবর্তীকালে বিখ্যাত বিনয় কুমার সরকারকে। বিদ্যাভূষণের খ্যাতিতে ত্রিপুরা সরকার তো মুগ্ধ। এমন লোককে তাদের পেতেই হবে। তাকে নিয়োগ করা হলো রাজঐতিহাসিক পদে। অন্য সব কাজ সব সরিয়ে রেখে অনেক দিন ধরে সেখানে পুরাতাত্ত্বিক কাজে লেগে রইলেন তিনি। উদ্ধার করলেন প্রাচীন মুদ্রার পাঠ। তবে বর্মার কাঠের বাড়িতে আগুন লেগে যেমন শরৎচন্দ্রের চরিত্রহীনের পাণ্ডুলিপি পুড়ে গিয়েছিল, তেমনি আগুন লেগে ত্রিপুরায় অমূল্যচরণের সব লেখা নষ্ট হয়ে গিয়েছিল। তার কাছ থেকে দেখেছিলেন বহুদর্শী হেমেন্দ্র কুমার রায়। তিনি অনেক কথাই লিখেছেন, যাদের দেখেছি লেখার 2য় পর্বে স্মৃতিচারণে। অমূল্যচরণের অগাধ জ্ঞান ভাণ্ডারের রত্ন সংগ্রহ করবার জন্য এসেছেন কত শ্রেণীর কত অনুসন্ধিৎসু লোক। কেউ সাধারণ প্রবন্ধ লেখক, কেউ ঐতিহাসিক, কেউ প্রত্নতাত্ত্বিক। অমূল্যচরণ ছিলেন যেন মূর্তিমান বিশ্বকোষ। এই শেষ কথাটি প্রবাদ প্রতিম। তিনি বিশ্বকোষ রচনা করেছিলেন। তার চেয়ে বহু গুণে সত্য এই যে তিনি নিজেই ছিলেন বিশ্বকোষ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাকে লিখেছিলেন, তোমার তো সব নখদর্পণে, 1 লাইন লিখিয়া তোমার মতামত জানাইবে। এরপরে আর কি কথা। তার প্রতাপাদিত্য গ্রন্থের ভূমিকায় ইতিহাসবিদ নিখিলনাথ রায়ের কৃতার্থতা প্রকাশের ভাষা ছিল এই রকম,
নানা ভাষাবিদ ও ঐতিহাসিক তত্ত্বজ্ঞ সুহৃদয় শ্রীযুক্ত অমূল্যচরণ ঘোষ বিদ্যাভূষণ এই গ্রন্থ সম্পাদনে যেরূপ সাহায্য করিয়াছিলেন তাহা আমরা কদাচ বিস্মৃত হইব না। চণ্ডীমঙ্গল সম্পাদনার পর চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নতশির স্বীকৃতি আমি নিতান্ত অকিঞ্চন। আপনার সাহায্য ব্যতীত আমি কবিকঙ্কন সম্পাদনের দুরূহ ব্রত উদযাপন করিতে পারিতাম না। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। শিক্ষক অমূল্যচরণের প্রতি সকলেই আনত বিনত। অমূল্যচরণের জীবন বিচিত্র কর্মগাথায় গ্রথিত। তিনি কখনো সম্পাদক, কখনো লেখক, কখনো বিশ্বকোষের প্রণেতা। বেদ, পুরাণ, ধর্মশাস্ত্র, ইতিহাস, ভূগোল, আয়ুর্বেদ এবং কামশাস্ত্র, জাতি ব্যবস্থা, নৃতত্ত্ব এবং সমাজ, প্রত্নতত্ত্ব, আবিষ্কার, বিজ্ঞান, জ্ঞান ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র নেই যার চর্চা তিনি করেননি। সম্পাদক হিসেবে বলেছিলেন বাণী, ভারতবর্ষ জলধর সেনের সঙ্গে, সংকল্প, সাপ্তাহিক মর্মবাণী, শ্রী গৌরাঙ্গ সেবক, কায়স্থ পত্রিকা এবং শ্রী ভারতীর মতো পত্রিকার দায়িত্ব আমি সামলেছি। এই পত্রিকাগুলি সম্পাদনার কাজ করতে গিয়ে যে লেখক গোষ্ঠী গড়ে ওঠে, অমূল্যভূষণ তার সাহায্য ও পৃষ্ঠপোষকতায় বারবার এগিয়ে এসেছেন। কালিদাস রায়ের স্মৃতিচারণে আছে, অমূল্যচরণ নিজে কোনো দলের ছিলেন না, সেই জন্য তার আসরে আসবার পথ ছিল সকলেরই কাছে খোলা। অক্ষয় কুমার বড়াল আর মতিলাল মজুমদারের পাশাপাশি বসায় কোনো নিষেধবাণী তার ছিল না। বনওয়ারিলাল গোস্বামী আর প্রেমাঙ্কুর আথর্থীরা একই সঙ্গে হাস্য পরিহাসে মত্ত হতেন। কালিদাস রায় ও তার একটি বিখ্যাত কবিতার প্রকাশ কাহিনী তার বয়ানে এরকম: যখন ষষ্ঠ বার্ষিক শ্রেণীতে পড়ি তখন একদিন কলেজের পথে বাণী পত্রিকা অফিসে গেলাম। সেখানে ছিলেন কবি করুণানিধন, অমূল্য বিদ্যাভূষণ, চারুচন্দ্র মিত্র, ব্রজেন বারুজ্জে প্রভৃতি। কবিতাটি শোনাইলাম, তাদের সকলেরই কবিতাটি ভালো লাগিল। অমূল্যবাবু কবিতাটি একরূপ কাড়িয়া লইলেন বাণীতে ছাপিবেন বলিয়া। বাণী উঠিয়া গেল। অল্পদিন পরে অমূল্যবাবু ভারতবর্ষ সম্পাদক হইলেন। ভারতবর্ষ দ্বিতীয় সংখ্যায় ইহা প্রকাশিত হইল। বিখ্যাত সেই কবিতাটি নন্দপুরচন্দ্র বীণা বৃন্দাবন অন্ধকার। অনেকগুলি বই লিখেছেন, অনুবাদ করেছেন, সম্পাদনা করেছেন অমূল্যচরণ বিদ্যাভূষণ। শিক্ষাকোষ, শ্রীকৃষ্ণ কর্ণামৃতম, শ্রীকৃষ্ণ বিলাস, বাঙ্গালা প্রাচীন পুঁথির বিবরণ, তৃতীয় খণ্ড, প্রথম ও দ্বিতীয় সংখ্যা, শ্রী শ্রী সংকীর্তন অমৃত, বিদ্যাপতি 2 খণ্ডে, এগুলি সবই সম্পাদিত। রচিত বইয়ের মধ্যে বিদ্যালয় পাঠ্যপুস্তক ছাড়া খুব আদরণীয় হয়েছিল সরস্বতী, মহাভারতের কথা, প্রাচীন ভারতের সংস্কৃতি ও সাহিত্য, লক্ষ্মী ও গণেশ, ভারত সংস্কৃতির উৎসধারা প্রভৃতি। পরে প্রকাশ পায় বাংলার প্রথম। কিন্তু যে কারণে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন তা হলো তার বঙ্গীয় বিশ্বকোষ, যার মাত্র 2টি খণ্ড প্রকাশিত হয়েছে। বঙ্গীয় সাহিত্য পরিষদের জন্ম ও বিকাশের পরম সাক্ষী। 1341 বঙ্গাব্দে পরিষদ মন্দিরের প্রতিষ্ঠা উৎসব উদযাপিত হয়। ঠিক হয়েছিল 40 পৃষ্ঠা 24টি সংখ্যা দিয়ে এই মহাকোষের একটি খণ্ড নির্মিত হবে। 40 পৃষ্ঠার সংখ্যার দাম 8 আনা, প্রতিটি খণ্ড 11 টাকা। প্রতিষ্ঠাতা গ্রাহক অগ্রিম দেবেন 375 টাকা। এটি প্রকাশিত হবে যে প্রতিষ্ঠানের নামে, তার নাম স্থির হয় ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিটিউট। প্রথম খণ্ডটি প্রকাশ পায় 2 দিকপালের স্নেহবর্ষে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। 1341 বঙ্গাব্দের পৌষ সংক্রান্তিতে শান্তিনিকেতনে বসে লেখা স্বস্তি বাচনে রবীন্দ্রনাথ লিখেছিলেন, বঙ্গ সাহিত্যের যে পরিমাণ উৎকর্ষ ও বিস্তার হইলে বঙ্গীয় মহাকোষ প্রকাশের সংকল্প রূপগ্রহণ করিতে প্রস্তুত হইতে পারে, তাহা আমাদের গৌরবের বিষয়। এই মহাকোষ সম্পূর্ণ হইলে বাংলাদেশের শিক্ষার পথ প্রশস্ত করিতে পারিবে কল্পনা করিয়া উৎসাহবোধ করিতেছি। শ্রীযুক্ত অমূল্যচরণ বিদ্যাভূষণের নেতৃত্বে এই মহৎ অনুষ্ঠান সিদ্ধিলাভ করিবে আশা করিয়া একান্ত মনে ইহার সফলতা কামনা ও সম্পাদকের প্রতি বঙ্গদেশের নামে কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। ক্রমে অসুস্থ হয়ে পড়েন অমূল্যচরণ বিদ্যাভূষণ। একদিন বঙ্গীয় সাহিত্য পরিষদ গৃহেই আলোচনারত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তার নিকট সম্পর্ক ছিল, এশিয়াটিক সোসাইটি থেকে পাড়ার ক্লাব পর্যন্ত। কিন্তু সাহিত্য পরিষদ তার কাছে ছিল মায়ের মতন। অসুস্থ হওয়ার পরেও তিনি 4 বছর বেঁচেছিলেন। স্বাস্থ্যোদ্ধারের জন্য গিয়েছিলেন ঘাটশিলায়, সেখানেই 1940 সালের 10ই এপ্রিল তার মৃত্যু হয়। হরিনাথদের মহাপ্রয়াণে যে কবিতাটি লিখেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, সেখানে তার চিতাগ্নিতে 34টি ভাষার দহনের কথা বলেছিলেন তিনি। কে জানে 1940 সালের
বিদ্যাভূষণের তিরোধানের সময় উপস্থিত থাকলে হয়তো আরেকটি কবিতা রচনা করতেন ছন্দের জাদুকর শ্রী সত্যেন্দ্রনাথ দত্ত। অবশ্যই লেখাটি ফেসবুক থেকে আমি সংগ্রহ করেছি, তার জন্য ফেসবুককে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। আর যেখান থেকে এই লেখাটি মূলত সংগ্রহ সেটি হলো আনন্দবাজার পত্রিকা, তাই আনন্দবাজার পত্রিকাকে জানাই আমি আমার আন্তরিক ধন্যবাদ। নমস্কার।